বাংলার শ্রম আন্দোলনে এবং শ্রমিক আন্দোলনের ভূমিকা আপনারা দেখেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখনও দেখবেন আপনারা। রাজ্যসভায় মনোনীত হয়েছে, সংসদীয় গণতন্ত্রে তার ভূমিকা আর্কাইভে রাখা, যেটা ঋতুদা বারবার বলে। ঋতুদা দীর্ঘ সংগ্রামের পথ ধরে আপনি রাজনীতির জায়গাতে এসছেন। পশ্চিমবঙ্গের শ্রমজীবীদের আন্দোলন, শ্রমিকদের অধিকারের প্রশ্নে বামফ্রন্ট সরকার কার্যত কী করেছে আপনি ভালো জানেন। আবার বাংলার মানুষ আপনাকে দেখবে সংসদে, রাজ্যসভাতে যে বক্তৃতাগুলো আপনি বিভিন্ন সময় দিয়েছেন, যা শ্রুতিমধুর হয়েছে আমাদের কাছে, অনেক বড় প্রাপ্তি আপনার কাছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমি রবীন্দ্রনাথের ভাষা ধার করেই বলেছিলাম যেদিন ঘোষণা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তব চরণে নত মাথা। উনি আমাকে সুযোগ দিয়েছেন। আর পার্লামেন্টের পারফরমেন্স শুধু তো আমার নয়, যে কারুরই যিনি পার্লামেন্টে আছেন সবটাই পাবলিক। নাম লিখে একটা স্পেস দিয়ে PRS লিখে আপনি ক্লিক করলে আপনি কত প্রশ্ন করেছেন, কত ডিবেট করেছেন সব পাওয়া যায়। তো আমি তার মধ্যে যেতে চাই না। আমি শুধু এটুকু বলতে পারি, ধরুন আমি পার্লামেন্টে ডেফিনেটলি বাংলার যে বিষয় রয়েছে, গোটা দেশে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের বর্ষাফলক, তার নেতৃত্বে লড়াই, এগুলো তো উঠবে, বাংলার প্রতি বঞ্চনা উঠবে। কিন্তু শ্রমজীবী মানুষ, আমি যেহেতু ট্রেড ইউনিয়ন আন্দোলনের একজন কর্মী, শ্রমজীবী মানুষের আন্দোলনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে অল্টারনেটিভ, সেটা নিশ্চিতভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমি আপনাকে একটা জাস্ট উদাহরণ দিই। এই যে আমাদের দেশে অসংগঠিত শ্রমিক বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের ফল্টি পলিসির ফলে। এই মুহূর্তে 100 জনের মধ্যে 6 জন হচ্ছেন সংগঠিত আর 94 জন অসংগঠিত। এবার অসংগঠিত শ্রমিকের তো প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই। যিনি ঠেলা চালান, যিনি রিক্সা চালান, যিনি ভ্যান চালান, যিনি বিড়ি বাঁধেন, রাজমিস্ত্রির কাজ করেন, মাছ ধরেন, ফল বিক্রি করেন, সবজি বিক্রি করেন, তার প্রভিডেন্ট ফান্ড নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। লেফটের আমলে একটা স্কিম নেওয়া হয়েছিল 2000 সালে। স্কিমটা ছিল SSY। সেই স্কিমের কথা ছিল যে কোনো শ্রমিক, ধরুন ঠেলা চালাচ্ছেন কেউ, তিনি ব্যাংকে যদি 30 টাকা দেন, তবে 30 টাকা তিনি দিলে গভর্নমেন্ট আরও 25 টাকা দেবে, 55 টাকা। এইভাবে 60 বছর অবধি টাকা দিলে তারপর সেই টাকার যা কিউমুলেটিভ এফেক্ট, তিনি সেই টাকা পাবেন। এই স্কিম একেবারে মুখ থুবড়ে পড়েছিল। 11 বছরে মাত্র 9 কোটি টাকার বেনিফিট দেয়া গেছিল। এটাও লোকের টাকা, কিন্তু তার মেজরিটিটা। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এই যে আমি যে কথাটা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বামপন্থী, কেন বলি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই বললেন যে তো স্কিম চলতেই পারে না। একজন অটো চালাচ্ছে, সে প্রতি মাসে নিয়ম করে 30 টাকা দেবে, আমি তবে 25 টাকা দেবো, এটা হবে না। কাউকে কোনো টাকাই দিতে হবে না, গোটা 55 টাকা আমরা দেবো, গভর্নমেন্ট দেবে, শুধু নাম লেখাতে হবে। হ্যাঁ, এবার নাম লেখানোর বয়স হচ্ছে 18 থেকে 55। এবার যিনি 18 বছর বয়সে নাম লেখাবেন, অবভিয়াসলি তিনি সর্বোচ্চ বেনিফিট পাবেন, তাকে কোনো টাকা দিতে হবে না, শুধু ডকুমেন্ট সহ নাম লেখাবেন। যেদিন তার 60 বছর বয়স হবে, অ্যাকাউন্টে 2,82,000 টাকা পৌঁছবে। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করেছেন। এবার আপনি যদি দেখেন অ্যামাউন্টটা, কত লোক আজ অব্দি এর নাম নথিভুক্ত করেছেন, 1,73,00,000 নাম নথিভুক্ত। বেনিফিট অলরেডি ডিস্ট্রিবিউটেড মোর দ্যান 35 lakhs। এবং খরচ হয়েছে 11 বছরে। এখানে সিপিএমের বর্ধমানের সিপিএম তাত্ত্বিক নেতারা যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করে আমায় যদি ভুল প্রমাণ করতে পারেন, রাজনীতি করা ছেড়ে দেবো। 11 বছরে 2000 থেকে 2011 এই স্কিমে খরচ হয়েছিল 9 কোটি, আর মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করেছেন 2500 কোটি প্লাস। কথা এবং কাজে ডিফারেন্স। কেউ বইয়ের পাতায় বামপন্থী, কেউ মানুষের অবিরাম যাত্রার চিরসংঘর্ষে বামপন্থী। বেশ, আমি আগের টার্মে একটা খুব বিখ্যাত কোর্ট বক্তৃতা আমি শুনেছি, আমি আপনাকে চিনি ব্যক্তিগত স্তরে। অসংগঠিত শ্রমিকের যে যন্ত্রণা, না নরেন্দ্র মোদী সরকার বুঝছেন, না এই রাজ্যের বিরোধী দল, না এই রাজ্যের বামপন্থীরা বুঝছেন। আপনি সেই জায়গাতে বিলং করে, পলিটিক্যাল প্ল্যাটফর্ম তো আছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু আপনি রাজ্যসভায় যাচ্ছেন, অসংগঠিত শ্রমিকের, শ্রমজীবী গুমরে কান্নার কথা বলবেন। প্লাস রাষ্ট্রায়ত্ত সংস্থা যেগুলো পশ্চিমবঙ্গে বন্ধ আছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, সেগুলো কার্যত খোলার বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কতটা সরব হবে? চেয়ারম্যানের দিকে তো হতেই হবে, কেননা ডিসইনভেস্টমেন্ট এই গভর্নমেন্টের একটা এজেন্ডা, সব বেছে দিতে চাইছে একটা দেশ। দেশের এরা পাবলিক ট্রান্সপোর্ট পর্যন্ত প্রাইভেটাইজ করতে চাইছে, ধরুন সমস্ত বিক্রি করে দিতে চাইছে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে সেই কারণেই তো সংগঠিত শিল্প 6%-এ নেমে এসেছে। একটা দেশে সংগঠিত শিল্প কমছে, সেই দেশের মানুষের যে মান জীবনের সেটা কমছে।
গভর্নমেন্টের তো কোনো পলিসি নেই। গভর্নমেন্ট যদি ইনভেস্ট না করে, গভর্নমেন্ট যদি পাবলিকলি ইনভেস্ট না করে, তাহলে তো পাবলিক এক্সপেন্ডিচার হবে না। পাবলিক এক্সপেন্ডিচার না হলে মানুষের হাতে টাকা পৌঁছবে না। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিফারেন্স। এই যে নোবেলজয়ী অর্থনীতিবিদরা যে কথা বলছেন যে মানুষের হাতে টাকা পৌঁছলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই করে দেখিয়েছেন। এটা তো খুব প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা আপনারও আছে, আমারও আছে। সিএলডাব্লিউ উৎপাদন কমেছে, হিন্দুস্তান কেবলস বন্ধ, ইসকো এক্সপ্যানশন হয়েছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তখন ইউপিএ 2, সেসব আপনি তীব্র আন্দোলন আপনার দেখেছি আমি। তারপর আস্তে আস্তে হিন্দুস্তান ফার্টিলাইজার বন্ধ, দুর্গাপুর এমএমসি বন্ধ, বিজিএল বন্ধ, অ্যালো স্টিল প্ল্যান্ট বন্ধ। এই সামগ্রিকভাবে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বন্ধ হয়েছে, এতে বহু শ্রম এবং মেধা কার্যত চলে গেছে তাদের ছেলেমেয়েরা। এটা আপনার কাছে বড় চ্যালেঞ্জ যে পশ্চিমবঙ্গে যে মেধাভিত্তিক শ্রম এবং কায়িক শ্রম যা অভিযোগ করে বিশেষ করে বিরোধী এবং রাজ্যের কেন্দ্রের সরকার, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যে মেধাশ্রম কায়িক শ্রম চলে গেল, প্লাস এই বৃহত্তর যে কলকারখানাগুলো উৎপাদনের গতি কমে গেল, যেগুলো বন্ধ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দীপ্তকণ্ঠে দাঁড়িয়ে এই কথাগুলো তো বলবে। আমি একটা কথাই তো সবার আগে বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে বাংলাকে ভাতে মারতে চাইছে। আপনি রাষ্ট্রায়ত্ত সংস্থার কথা বলছিলেন। আমাদের দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা হচ্ছে সেল। মানে সেলের সদর দপ্তর কলকাতায়, স্বাভাবিক। সেলের সদর দপ্তর কোথায় হবে? কলকাতাতেই হবে। সেলের কাঁচামাল বিভাগ, র মেটেরিয়াল ডিভিশন কলকাতাতে ছিল। হঠাৎ করে 2021-এ বাংলার মানুষ যেই ওদের মুখে ঝামা ঘষে দিল, 10 দিনের মধ্যে সেলের কাঁচামালের সদর দপ্তর পাঠালো কোথায়? উড়িষ্যার রাউরকেল্লাতে আর ঝাড়খণ্ডের বোকারোতে। আমায় তো বিজেপির মন্ত্রীদের জিজ্ঞাসা করতে হবে কোন প্যারামিটারে রাউরকেল্লা বা বোকারো কলকাতার থেকে ডেভেলপড সিটি, কোথায় সি কানেকশন কলকাতার থেকে সেখানে বেশি কিনা, এয়ার কানেকশন বেশি কিনা। এবার এটা হলো কেন? এর পেছনে কারণ হচ্ছে টার্গেট হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, টার্গেট হচ্ছে অ্যালয় স্টিল। আপনার কাঁচামাল বিভাগ অলরেডি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, নির্বাচিত মুখ্যমন্ত্রী, চিঠি দেওয়া হয়েছে, আমরা ট্রেড ইউনিয়ন চিঠি করেছি। যেই কাঁচামালের যদি আমার দাম বৃদ্ধি পায়, কাঁচামালের দাম যদি আমার বেড়ে যায়, তাহলে আমার প্রোডাকশন হচ্ছে কম হবে, প্রোডাকশন কম হলেই লস হবে। ঠিক এইভাবে বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টটা বন্ধ করেছে। এগুলো ডিসইনভেস্টমেন্টের প্ল্যান, এগুলোর বিরুদ্ধে লড়াই চলবে। মানে রাজপথের যে লড়াই, সেই লড়াইয়ের বার্তা একদম পার্লামেন্ট অবধি পৌঁছবে। শেষ করবো আপনার একটা, যখন আপনি বামেদের মানে ফেলে আসা মুহূর্তের কথা বলছি, আপনি হলদিয়া বন্দরের নাব্যতা নিয়ে আপনার একটা প্রশ্ন ছিল, সেই সময় রাজ্যসভা আপনি করেছিলেন, হয়তো মনে পড়ছে না, নিশ্চয়ই পড়বে, আমারও মনে আছে। অত্যন্ত ভালো বক্তৃতা। এবং আমরা যেটা বারবার বলতে চাই যে পশ্চিমবঙ্গের যে ডেনসিটি ক্যাপাসিটির কথা, যে গভীরতা যে ক্রমশ কমছে বিভিন্ন ব্যারেজগুলোতে, হলদিয়া আপনি নিজেও জানেন, দুর্গাপুর ব্যারেজে জল ছেড়ে দেওয়ার ব্যাপারগুলো আছে, কারণ উৎপাদনের ক্ষেত্রে জল খুব গুরুত্বপূর্ণ। এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনি, সম আন্দোলন আপনাকে আমি দেখেছি আপনি কীভাবে কাজটা করেন। নাব্যতা কমে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা দরকার, যা রাজ্যের ভূমিকা দরকার, কিন্তু কেন্দ্র অর্থটা সে অর্থে দিচ্ছে না বলে বিভিন্ন সমুদ্রের জাহাজ কিন্তু কার্যত আটকে যাচ্ছে, পণ্যবাহী জাহাজ হলদিয়া, যার এফেক্টেড কিন্তু পশ্চিমবঙ্গের শিল্পের ক্ষেত্রে। ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়াটাকে গোটাটাকে প্রায় তুলে দিয়েছে। এবার আমাদের দেশ তো ফেডারেল স্ট্রাকচার, রাজ্য তো টাকা ছাপায় না, এখান থেকে ট্যাক্সের টাকা চলে যায়, সেই টাকা ফেরত আসছে না। ড্রেজিংয়ের প্রাইমারি রেসপন্সিবিলিটি ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউশন। কোনো পরিকল্পনাই নেই। পরিকল্পনা না থাকার ফলে গোটা সিস্টেমটা ধ্বংস হচ্ছে এবং গোটাটাকে প্রাইভেটাইজ করার চেষ্টা হচ্ছে। এটা একটা ওভারঅল ব্লু প্রিন্ট, মানে আলাদা করে দেখার এটা কিছু বিষয় নেই। এই যে ড্রেজিং না হওয়ার ফলে যে ম্যানমেড বন্যা হচ্ছে, বাংলা ডুবে যাচ্ছে, বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনো পরিকল্পনা নেই তো। ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, আমি আগের টার্মে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, কালচার, যার মধ্যে মিনিস্ট্রি অফ শিপিং পড়তো। আমরা বারবার তুলেছি, আলাদা করে অফিসাররা নাম বলতে পারবেন না, সরকারি চাকরি করেন, তারা তথ্য দিয়েছেন যে কিভাবে ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়াকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে যেন অভিনন্দন রইল, লড়াই আপনার অব্যাহত থাকুক। রাজ্যসভায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বাংলার কথা কিছু বলবে, আমরা অত অপেক্ষা করবো। আমার শুভেচ্ছা রইল আপনাকে, থ্যাংক ইউ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আপনারা নিশ্চয়ই চেনেন। বাংলার যে সম আন্দোলন, শ্রমজীবী মানুষের কথা, যে কথা তিনি বারবার বলেন, বিগত ফেলে আসা মুহূর্ত তার যে বক্তৃতা আর্কাইভে রাখা আছে, আর আগামী দিনের ক্ষেত্রে ভূমিকা পরিষ্কার হবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, বর্ধমান।